Okay. Thank you everyone. As I have already introduced myself, I am Arindam Ghosh. I am an assistant professor in the Department of English, Krishna Chandra College, Hetampur, Birbhum. আমি আগের দিনকে তোমাদের I have talked about the basic overview of the syllabus structure of CBCS, and today I will talk about the marks calculation and more importantly about some rules and regulation of the CBCS. CBCS এর বেশ কিছু নিয়মাবলীর বিষয়ে আজকে তোমাদের আমি একটু কথা বলার চেষ্টা করব, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের মার্কস কেমন ভাবে ক্যালকুলেটেড হয় and how the credit actually influences the calculation of your marks. এই যে CBCS এর কথার মধ্যে যে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, এই ক্রেডিটের যে ডাইরেক্ট রিলেশন উইথ দ্য মার্কস, তার যে মার্কসের সঙ্গে সরাসরি সম্পর্ক, সেই বিষয়েও আজকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, তোমাদের ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট, দ্যাট ইজ integral part and parcel of your university examination. ফলে কলেজের মধ্যে যে ইন্টারনাল এক্সামিনেশনটা হবে 10 নম্বরের এবং তার সঙ্গে সঙ্গে 5 নম্বর অ্যাটেন্ডেন্সের জন্য, these are all part and parcel of your university examination. এটা ইউনিভার্সিটির সঙ্গে যোগ হবে। ফলে এই কম্পোনেন্টের কোনো একটাতে ফেল করে যাওয়া মানে বা খারাপ নাম্বার পাওয়া মানে সেটা ডাইরেক্টলি তোমার ইউনিভার্সিটি পরীক্ষাকে ইনফ্লুয়েন্স করবে। ইউ হ্যাভ টু গিভ ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাকে দিতেই হবে। এই কন্টিনিউয়াস ইন্টারনাল অ্যাসেসমেন্ট এগুলোকে বলা হয়। এগুলো না দিয়ে পরের সেমিস্টারে তুমি যেতে পারবে না বা তুমি মেইন ইউনিভার্সিটি এক্সামিনেশন দিতে পারবে না। এবার এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট কেমন করে হয়? ইন্টারনাল অ্যাসেসমেন্ট বছরে নতুন রেগুলেশন ওয়াইজ সেমিস্টারে একটা সেমিস্টারে একটাই হবে, perhaps on the 8th week or on the 10th week of the ongoing semester. যে সেমিস্টারটা চলছে তার 8th week বা 10th week বা 12th week যখন মনে করবেন টিচাররা, সেই সেমিস্টার অনেক সময় 16th weekও করতে পারেন। তো এই অনগোয়িং সেমিস্টারের জেনারেলি 3-4 মাস পড়ানো হয়ে যাওয়ার পরে এই ফাইনাল ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশনটা হবে। এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কস যে কোনো মার্কসের হতে পারে, 30 নম্বর হতে পারে, 40 নম্বর হতে পারে। টিচাররা উইল কনভার্ট দ্য মার্কস ইনটু 10। 10 নম্বরের এক্সামিনেশনের মার্কসে কনভার্ট করেন টিচাররা। আমাদের কৃষ্ণচন্দ্র কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে উই জেনারেলি কন্ডাক্ট অ্যান ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ 30 মার্কস। আমরা 30 নম্বরের একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্গানাইজ করি, এবং দিস 30 মার্কস অফ ইন্টারনাল অ্যাসেসমেন্ট জেনারেলি কনসিস্ট অফ one broad question of 10 marks, 2 5 marks question, 2 into 5 is equal to 10 marks, and then 5 short question, each containing 2 marks, then again 10 marks. So 10 10 10 is equal to 30. মাথায় রাখতে হবে এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট লিখিত পরীক্ষা হতে পারে, রিটেন এক্সামিনেশন, it can be assignment or it can be a seminar where you will talk about a predetermined or an impromptu topic and then you have to talk about it. সেমিনার হতে পারে, অ্যাসাইনমেন্ট বা তোমরা যেটাকে এইচএস এর প্রজেক্ট পেপার বলতে সেরকম হতে পারে, or it can be a written examination, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দিই রিটেন এক্সামিনেশন। অনেক ক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্ট এবং সেমিনারও অর্গানাইজ করার চেষ্টা করি। In case of AECC Ability Enhancement Compulsory Courses ENVS, তাতে কোনো ধরনের ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেই, এবং পরবর্তীকালে তোমরা থার্ড সেমিস্টার থেকে স্কিল এনহ্যান্সমেন্ট এক্সামিনেশন পাবে, তাতেও কোনো ইন্টারনাল অ্যাসেসমেন্ট, তাতে কোনো ধরনের অ্যাটেন্ডেন্সের জন্য আলাদা করে কোনো নাম্বার নেই। এবার যদিও ইন্টারনাল অ্যাসেসমেন্ট এসএসসিতে রয়েছে, অ্যাটেন্ডেন্সের জন্য কোনো নাম্বার নেই। এবার চলে আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণায়, এটা সবসময় মাথায় রাখবে তোমরা। You have to fill up the forms for the university examination. ইউনিভার্সিটি এক্সামিনেশনের জন্য যে ফর্ম ফিল আপ করা হবে, সেই ফর্ম ফিল আপ অবশ্যই করতে হবে। প্রত্যেক বছর মনে করে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ না করলে you will not be able to give the examination. শুধু সেই বছরে নয়, পরবর্তীকালেও তুমি নেক্সট এক্সামিনেশন দিতে পারবে না যতক্ষণ না তুমি সেই বছরের
ফর্ম ফিল আপ করে সেই বছরের এক্সামিনেশনটা না দিচ্ছ। সিবিসিএস এর ক্ষেত্রে যদি তুমি কোনো পরীক্ষায় ফেল করো, ফর এক্সাম্পল তুমি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিলে and you got a supply in the CC2 for example, তা সত্ত্বেও তুমি সেমিস্টার 2 এর পরীক্ষা দিতে পারবে, কারণ সিবিসিএস এ ফেলের কনসেপশনটা এমনই যে ফেল করলেও তুমি পরবর্তীকালের সেমিস্টার দিতে পারবে। এরকম ফিফথ সেমিস্টার অবধি তুমি সমস্ত পরীক্ষা দিতে পারবে। কেবলমাত্র ফিফথ সেমিস্টারে একটা রেগুলেশন রয়েছে যে ফিফথ সেমিস্টারে ওঠার পরে ফিফথ সেমিস্টারের আগে যত পরীক্ষা সবকটা ক্লিয়ার থাকলে তবেই তুমি সিক্স সেমিস্টার দিতে পারবে। কিন্তু তার আগেও তুমি পরপর সমস্ত পরীক্ষায় এক্সামিনেশন দিয়ে যেতে পারবে সাপ্লিমেন্টারি পেলেও। কিন্তু একমাত্র যদি ফর্ম ফিল আপ তুমি ঠিক সময় না করো তাহলে তুমি কিন্তু এক্সামিনেশন দিতে পারবে না। রিমেম্বার, very important, you have to fill up the forms, the university forms. Another important declaration, you can see it, I have also shown you previously, that's the structure of the attendance sheet. Attendance sheet এর জন্য কতটা মার্কস পাবে। যদি 90% and above, I will get 5 on 5. Above 75% but less than 90%, you will get 4. 60%, above 60% but less than 75%, then 3. 50% and above 50% but less than 60%, you get 2. But যদি 50% কম হও, then you will not be able to give the C4 examination. T4 examination means the final university examination. Generally কয়েকটা কম্পোনেন্টে ভাগ করা হয়, কম্পোনেন্ট 1, কম্পোনেন্ট 2, কম্পোনেন্ট 3 এন্ড কম্পোনেন্ট 4। এই পুরো সিবিসিএস এর পরীক্ষার ব্যাপারটাকে কম্পোনেন্ট 1 এবং কম্পোনেন্ট 2 হচ্ছে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এখন সেটা একটাই করে দিয়েছে। কম্পোনেন্ট 3 হচ্ছে অ্যাটেন্ডেন্স এন্ড কম্পোনেন্ট 4 ইওর ইউনিভার্সিটি এক্সামিনেশন। সুতরাং বুঝতেই পারছো ইওর ইউনিভার্সিটি এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড দ্যাটস পার্ট এন্ড পার্সেল। your internal assessment is very important and that's part and parcel of your university examination. এই কথাটা অবশ্যই মাথায় রেখো, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ক্লাস টেস্ট খুবই মন দিয়ে দিতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। চলে আসছি এরপরে সেম ওয়ান এক্সামিনেশনের এনরোলমেন্টের ব্যাপারে, চলে আসছি এরপরে সেম ওয়ান এক্সামিনেশনের এনরোলমেন্টের ব্যাপারে, রাইট? বছরে তুমি মানে এই এক বছরে এই প্রথম বছরটাকে ধরে একজন ছাত্রছাত্রী, ওয়ান স্টুডেন্ট সর্বাধিক 7 বছরের মধ্যে 7 বছর চান্স পাবে টোটাল। মানে সেমিস্টার 1, 2, 3, 4, 5 এবং 6 টোটাল 7 বছরের মধ্যে তোমাকে ক্লিয়ার করতে হবে। এবং একটা সেমিস্টার, ধরো সেমিস্টার 1 বা সেমিস্টার 2, এই একটা সেমিস্টারকে ক্লিয়ার করার জন্য তুমি পরপর সর্বোচ্চ 3টে সুযোগ পাবে পরপর। ধরো সেমিস্টার 1 কে ক্লিয়ার করার নেক্সট সুযোগ তুমি কবে পাবে? সেমিস্টার 3 তে। আবার কবে সুযোগ পাবে? সেমিস্টার 5 এ। দেন কবে সুযোগ পাবে? আবার নেক্সট ইয়ারে, তারপরের বছর সেমিস্টার 5 এর পরে। তখন তুমি ধরো ফর এক্সাম্পল সেমিস্টার 7 এ পড়ছো, মানে তুমি ন্যাচারালি তোমার অন্যান্য সমস্ত পরীক্ষা ক্লিয়ার হয়ে গেছে, তাও তুমি সেমিস্টার 1 দিয়ে গেছো, সেমিস্টার 1টা তুমি ক্লিয়ার করতে পারোনি। কারণ যেহেতু অড এবং ইভেন সেমিস্টার এই দুটো ভাগে বিভক্ত, তাই তুমি একটা সেমিস্টার দেওয়ার সুযোগ বছরে একবারই পাবে। ধরো সেমিস্টার 1 দিলে তারপরে 2 তে চলে গেলে কিন্তু ক্লিয়ার করতে পারোনি সেমিস্টার 1, আবার 3 তে গিয়ে সুযোগ পাবে সেমিস্টার 1 ক্লিয়ার করার। সেম ইজ ট্রু ইন কেস অফ সেমিস্টার 2। ফর এক্সাম্পল 2 তুমি দিলে কিন্তু দিয়ে ক্লিয়ার করতে পারলে না, তুমি সেমিস্টার 4 এ পাবে ক্লিয়ার করার, আবার 6 এ সুযোগ পাবে। ঠিক আছে, এইভাবে তুমি পরপর সুযোগ পাবে। সর্বোচ্চ 7 ইয়ার্স, সিবিসিএস কোর্স ইজ অফ 3 ইয়ার্স, তুমি সর্বোচ্চ 7 বছর লাগাতে পারো এবং একটা সেমিস্টারের জন্য পরপর 3টে সুযোগ পাবে, তার বেশি পাবে না। এবং সুযোগগুলো তোমাকে পরপরই নিতে হবে, একবার না নিলে একটা সুযোগ চলে যাবে। হোপ ইট ইজ clear to you. Coming on to your ACC Ability Enhancement Compulsory Courses, ENVS, Environmental Studies Course, ফার্স্ট ইয়ারে বা প্রথম সেমিস্টারে তোমাদেরকে এটাকে ফেস করতে হবে। আগেই বলেছি 80-20 হচ্ছে ডিভিশন 100 নম্বরের মধ্যে, 20 হচ্ছে ফিল্ড প্রজেক্ট, তার জন্য 20 মার্কস জমা দিতে, 20 মার্কসের নাম্বার ধার্য করা হয়েছে। এবং ভারপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে বিষয়বস্তু জেনে নির্ধারিত সময়ে তোমাকে প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে।
এটাই এই 20 মার্কস হচ্ছে ENVS এর ইন্টারনাল অ্যাসেসমেন্ট আমরা বলতে পারি। এবং মাথায় রাখতে হবে তোমাদেরকে যে সমস্ত পূর্ববর্তী সেমিস্টারগুলি অর্থাৎ সেমিস্টার 1 থেকে সেমিস্টার 5 ক্লিয়ার করা না থাকলে সেমিস্টার 6 এর কোনো ছাত্র বা ছাত্রী চূড়ান্ত সেমিস্টারের অর্থাৎ সেমিস্টার 6 এর পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না। ফলে সেমিস্টার 5 এ ওঠার আগে সবকটা সেমিস্টারের পরীক্ষা যেন তোমাদের ক্লিয়ার থাকে। সো এই কয়েকটা বেসিক রুলস তোমাকে মাথায় রাখতে হবে। এছাড়াও সেমিস্টার 1 এ রিঅ্যাডমিশনের কোনো কিন্তু পরবর্তীকালে কোনো সুযোগ নেই। ফলে কোনো ইচ্ছুক ছাত্রছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে কোনো কলেজে কোনো কোর্সে একই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নতুনভাবে ভর্তি হতে পারে। এক্ষেত্রে ওই ছাত্রছাত্রীকে একই কলেজে সর্বাধিক 2 বার করে নতুন করে ভর্তির সুযোগ পাবে এবং 3 নম্বর নিয়ম তার ক্ষেত্রেও অপরিবর্তিত আকারে থাকবে। 3 নম্বর নিয়ম মানে এই সর্বাধিক 7 বছর, অর্থাৎ তুমি কৃষ্ণচন্দ্র কলেজে রেজিস্ট্রেশন করে অন্য কলেজে আবার রেজিস্ট্রেশন করো, কিন্তু তোমাকে ফার্স্ট সেমিস্টারের কিন্তু তুমি কৃষ্ণচন্দ্র কলেজে রেজিস্ট্রেশন করেছো ওই বছরের টাইমটা ধরে নেওয়া হবে 7 বছর ইনক্লুডিং ইওর প্রিভিয়াস কলেজ। কয়েকটা বেসিক ফান্ডামেন্টাল রেগুলেশন, এছাড়াও আমি এই রেগুলেশন আরো বেশ কয়েকটা রয়েছে সেখানে আসবো। তার আগে আমরা একটু আলোচনা করে দিই অ্যাবাউট দ্য মার্ক সিস্টেম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালকুলেশন অর কম্পিউটেশন অফ দ্য মার্কস অফ SGPA and CGPA ইন দ্য CBCSE। SGPA এবং CGPA কি এবং কেমন ভাবে ক্যালকুলেটেড হয় মাথায় রাখতে হবে। তোমরা প্রত্যেকই কনভেনশনাল মার্কিং সিস্টেম থেকে এসছো, অর্থাৎ 100-র মধ্যে কত নাম্বার পেলাম এই প্রশ্নটা করতেই তোমরা অভ্যস্ত। ফলে তোমরা অনেকেই কিন্তু এই গ্রেডেশন অ্যান্ড সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এই শব্দগুলোর সঙ্গে সঠিকভাবে পরিচিত নও, সেগুলো সম্পর্কে আমি একটু পরিচিত করার চেষ্টা করি। প্রথম কথাটা হচ্ছে, ধরা যাক তোমরা কোনো একটা এক্সামিনেশন দিলে, আমি একটা এক্সাম্পল আকারে বলছি, প্লিজ লুক অন টু দ্য স্ক্রিন এন্ড ইউ উইল এবল টু আন্ডারস্ট্যান্ড। ফর এক্সাম্পল, তোমাদের সেমিস্টার 1 ইজ ডিভাইডেড ইন্টু 4 সাবজেক্ট, CC1, CC2, ACC1 which is ENVS and then generic elective 1 যেটা তুমি যে সাবজেক্ট চুজ করেছো, be it বেঙ্গলি, সংস্কৃত or political science হলে political science, যা খুশি। তোমরা জানো তোমাদের দুটো পার্টে বিভক্ত। ইন কেস অফ অ্যান আর্ট স্টুডেন্ট, সায়েন্সের ক্ষেত্রে 3টে পার্টে বিভক্ত। ওয়ান ইজ দ্য এন্ড সেমিস্টার এক্সামিনেশন, অ্যানাদার ইজ দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট ইনক্লুডিং দ্য অ্যাটেন্ডেন্স। আর সায়েন্সের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন থাকে একটা জিনিস। এবার আমি ধরে নিলাম যে এই এন্ড সেমিস্টার এক্সামিনেশনে কেউ 60 নম্বরের মধ্যে 40 পেল, ইন্টারনাল অ্যাসেসমেন্টে সে 11 পেল, টোটাল মার্কস সে পেল 51, 75-এর মধ্যে 51, অর্থাৎ 68%। এবার সে কেমন ভাবে তার মার্কসটা কনভার্টেড হবে সে কি জানতে পারবে সে 51 পেয়েছে কিনা? না, হি অর শি উইল নট বি able to decipher his scores seeing the mark sheet। কোনোদিনই সে কত পেয়েছে এক্স্যাক্টলি সেই পার্টিকুলার পেপারে সে জানতে পারবে না। কেন জানতে পারবে না সেটাই আমরা দেখব। ধরা যাক সে পরীক্ষায় 51 পেল, 51 পেল, তার এই 51 মার্কসকে প্রথমে পার্সেন্টেজে কনভার্ট করা হবে 68%। ইউনিভার্সিটি করবে, কলেজ করবে না। এবার এই যে কনভার্সন অফ দ্য পার্সেন্টেজ করা হলো 68%, ইউনিভার্সিটির কাছে এই তালিকাটা আছে, ক্যালকুলেশন অফ দ্য পার্সেন্টেজ অফ গ্রেড অ্যান্ড গ্রেড পয়েন্ট, যেখানে ক্লিয়ারলি বলা আছে 60% অ্যান্ড অ্যাভাব বাট বিলো 70% হলে সে 7 নম্বর গ্রেড পাবে, অর্থাৎ গ্রেড 7। সো ন্যাচারালি সে 7 গ্রেডে চলে গেল। যে মুহূর্তে সে 7 গ্রেডে গেল তার গ্রেড হলো 7। আর ক্রেডিট সেই পার্টিকুলার পেপারে CC1 এ ক্রেডিট কত? 6। গ্রেড ইনটু ক্রেডিট ইজ ইকুয়াল টু গ্রেড পয়েন্ট, 6×7 42, অর্থাৎ তার গ্রেড পয়েন্ট সেই পার্টিকুলার পেপারে হলো 42 নম্বর। একই রকম ভাবে CC2 তে আমি ধরে নিচ্ছি সে এন্ড সেমিস্টার এক্সামিনেশনে 60-এর মধ্যে 34 পেল, ইন্টারনাল অ্যাসেসমেন্টে 12 পেল, টোটাল 46, মানে পার্সেন্টেজ 61.33, সেও 7 গ্রেড। এখানে কিন্তু মাথায় রাখতে হবে এক ধরনের ডিসক্রিমিনেশন হচ্ছে, যে 68 পাচ্ছে যে 61 পাচ্ছে
সে একই গ্রেড পাচ্ছে, যে 51 পাচ্ছে, যে 59 পাচ্ছে, একই গ্রেড পাচ্ছে। এখানে গ্রেডেশনের ক্ষেত্রে কোনো ধরনের ডেসিমাল পয়েন্ট বা দশমিকের উল্লেখ বর্ধমান বিশ্ববিদ্যালয় করেনি। ফলে গ্রেড দুজনেরই 7 থাকছে। দুটো পেপারেই নাম্বারের ডিফারেন্স থাকলেও একটাতে 51 এবং একটাতে 46 পেলেও সে কিন্তু গ্রেড একই পাচ্ছে। তাহলে মাথায় রাখবে এখানে মার্কসের সিস্টেমটা একেবারেই অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ একই আলাদা নাম্বার পেলেও গ্রেডটা কিন্তু তার একই থাকছে। তাহলে গ্রেড থাকছে 7, আবার ক্রেডিট 6, 6 7 42। এরকম একই রকম ভাবে এখানে 88% মানে 9 গ্রেড পেয়েছে ইএনভিএস আমি ধরে নিচ্ছি। তাহলে ইএনভিএস এর হচ্ছে 4 ক্রেডিট, তাহলে 4 9 36। মাথায় রাখতে হবে সিসির ক্ষেত্রে সব থেকে বেশি ক্রেডিট সিসি এবং জেনারিক ইলেকটিভে, এবং তার সঙ্গে সঙ্গে এই সিসিতে রয়েছে 4 ক্রেডিট, এসিসিতে সব থেকে কম ক্রেডিট 2 ক্রেডিট। ক্রেডিটের ইম্পর্টেন্সটা কোথায়, যে সেই সাবজেক্টে কতটা গুরুত্ব বা কতটা ইম্পর্টেন্স বা এমফ্যাসিস দিতে হবে সেটা ক্রেডিট ঠিক করে। কারণ ক্রেডিটের সঙ্গে ডাইরেক্টলি গ্রেড গুণ করে গ্রেড পয়েন্ট বের করা হয়। সিবিসিএস এর ক্ষেত্রে যখন অনার্স এর মার্কস ক্যালকুলেটেড হয় তখন কোর কোর্স এবং ডিএসই বা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এই দুটোর মার্কস দেখা হয়। এসএসসির মার্কস এখনো অবধি, আমি যেদিনকে ভিডিও করছি এখন অবধি এসএসসি কে অনার্স এর মধ্যে ক্যালকুলেট করা হয় না। ন্যাচারালি জেনারিক ইলেকটিভ এবং এইচএসসি কে করা হয় না, এদের জন্য আলাদা সিজিপিএ দেওয়া হয়, মানে সিজিপিএ ইন টোটাল, আর একটা থাকে সিজিপিএ ইন সিসি অর সিজিপিএ ইন অনার্স। সেটাতে শুধুমাত্র কোর কোর্স অ্যান্ড ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ যেটা 5th এবং 6th সেমিস্টার থাকে তাকে গণ্য করা হয়। তাহলে বুঝতে পারছো, ফর এক্সাম্পল ফার্স্ট সেমিস্টারে তোমাদের 22 ক্রেডিট থাকবে এবং তোমার টোটাল যে গ্রেড পয়েন্ট, অর্থাৎ গ্রেড এবং ক্রেডিটকে গুণ করে যে গ্রেড পয়েন্ট ডিসাইড হলো সেটা 42 42 36 42 এগুলোকে যোগ করা হলো। সো টোটাল গ্রেড পয়েন্ট ইজ ইকুয়াল টু 162 and total credit is equal to 22. So your SGPA will be 162 divided by 22. তোমার total grade point divided by total credit of that semester এইটা দিয়ে SGPA calculated হয়। So 7.36 is your SGPA. SGPA means semester grade point average. সেই পার্টিকুলার সেমিস্টারে তোমার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ হলো 7.36। SGPA ফর অনার্স কত হলো? অনার্স এর জন্য টোটাল SGPA 84, দুটো কোর কোর্স 42 42 84 ভাজিতক 12 7। সো টোটাল SGPA ফর অনার্স 7 আর SGPA ইন টোটাল 7.36। ইউনিভার্সিটি এছাড়াও একটা ফর্মুলা দিয়েছে, the conversion of the SGPA into percentage কেমন করে হবে, SGPA into 10 minus 5। ফলে যদি তোমার টোটাল SGPA দাঁড়ায় 7.36 into 10 মানে 73.6 minus 5 মানে 68.5%। এমন ভাবেই SGPA থেকে পার্সেন্টেজের কনভার্সন করা হয়েছে যাতে কেউ কোনোদিনই 100 তে 100 পেলেও পার্সেন্টেজে 100 তে 100 না আসে, কারণ -5। এর ফলে সিবিসিএস এ কেবি 95% বেশি কোনোদিনই পেতে পারবে না, 95% বেশি পেতে পারবে না। ডেফিনেটলি 10 on 10 গ্রেড সে পেতেই পারে। ক্লিয়ার? তো এইভাবে সিবিসিএস সিস্টেমে মার্কস ক্যালকুলেট করা হয়। আমি দেখালাম তোমাদেরকে কেমন করে একটা সেমিস্টারের ক্ষেত্রে মার্কস ক্যালকুলেশন হয়। পার্সেন্টেজ থেকে গ্রেডে কনভার্টেড হয়, গ্রেড ইনটু ক্রেডিট ইজ ইকুয়াল টু গ্রেড পয়েন্ট, total grade point divided by total credit of that particular semester, then you will able to gauge SGPA. এরকম সিবিসিএস এ হতেই পারে যে কোনো ক্ষেত্রে টোটালে কারোর সঙ্গে মাত্র হয়তো 2 নম্বরের পার্থক্য আছে, কিন্তু গ্রেডে 0.5 বা 1 পর্যন্ত পার্থক্য হয়ে যেতে পারে। কি করে পারে? বিকজ এই পার্টিকুলার গ্রেড, ধরা যাক কেউ 7 গ্রেড পেয়েছে, কেউ 1 নাম্বার বেশি পেলি, ধরা যাক আমাদের সিস্টেমে 75 এর মধ্যে 51 হলে 7 গ্রেড, কিন্তু 53 যেই পারছে সেই মুহূর্তে কিন্তু 8 গ্রেড, 52 পেলেও 7 গ্রেড, 53 পেলেই 8 গ্রেড। তাহলে বুঝতে পারছো, যদি কোনো ছাত্র বা ছাত্রী সবকটা ব্যাপারে 53 পেয়ে যায় আর কেউ সবকটা ব্যাপারে 51 পায় বা 52 পায়, হয়তো 4 নম্বরের পার্থক্য, কিন্তু গ্রেডে প্রত্যেকটাতে 8 আর প্রত্যেকটাতে 7 পাবে। এর ফলে ন্যাচারালি একটা হেল এন্ড হেভেন ডিফারেন্স হয়ে যাবে
গ্রেড পয়েন্টের জায়গাতে। আই থিঙ্ক আই এম ক্লিয়ার টু ইউ। ফলে এইরকম ভাবে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গ্রেড পয়েন্টের ক্যালকুলেশন হয় এবং এসজিপি এর ক্যালকুলেশন হয়। একই রকম ভাবে ক্যালকুলেশন দেখতে পাচ্ছ সেমেস্টার 2 তে এরকম ভাবে ক্যালকুলেট হবে। প্রথমে আগে কনভার্সন হবে পার্সেন্টেজ, তারপরে সেখান থেকে গ্রেড বেরোবে। এই পার্সেন্টেজ মানে কত নম্বর গ্রেড সেটা ক্যালকুলেট করা হবে। একটা লিস্ট দেওয়া আছে, ক্যালকুলেশন অফ দ্য পার্সেন্টেজ ইনটু গ্রেড, কত পার্সেন্টেজ পেলে গ্রেড, এটা সিবিসিএস এর রেগুলেশনে ক্লিয়ারলি বলা আছে। এর এই পুরো জিনিসটা করে গ্রেড বার করা হয়, গ্রেডকে ক্রেডিট দিয়ে গুণ করে গ্রেড পয়েন্ট। তাহলে আমি মোটামুটি বিষয়টা বোঝাতে পেরেছি। এর যেরকম এক্ষেত্রে 6.20 এলো টোটাল এসজিপিএ সেই সেমেস্টারে, এরকম করে প্রত্যেকটা সেমেস্টারে 6 সেমেস্টার অবধি তাদের এসজিপিএ বের করা হবে। এইবার প্রশ্নটা হচ্ছে সিজিপিএ কেমন করে ক্যালকুলেট করা হয়। সিজিপিএ মিনস কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। কিউমুলেটিভ মিনস সমস্ত সেমেস্টারকে মিলিয়ে কত অ্যাভারেজ হতে পারে সেটা কেমন করে বের করা সম্ভব। একটু খেয়াল করলেই বুঝতে পারবে তোমাদের একটা পার্টিকুলার সেমেস্টারের এসজিপিএ তাকে যদি সেই পার্টিকুলার সেমেস্টারের ক্রেডিট দিয়ে গুণ করা হচ্ছে, ধরা যাক কোন একটা ফার্স্ট সেমেস্টারে এই ছাত্র পেয়েছে 7.36, সেই সেমেস্টারে কত ক্রেডিট 22, so 7.36 into 22 is equal to 161.92। এই 0.2 অবধি দুটো অবধি পরপর ক্যালকুলেট করতে হবে। সেমেস্টার 2 তে কত 6.20 ইনটু সেই পার্টিকুলার সেমেস্টারে কত ক্রেডিট 20, সেমেস্টার 2 তে ক্রেডিট 20 124 দাঁড়ালো তার এই ক্যালকুলেশন এসজিপিএ ইনটু ক্রেডিট। এরকম করে প্রত্যেকটা সেমেস্টারে করে করে ফাইনালি যেটা বেরোবে সবকটা ক্রেডিট একসঙ্গে যোগ করে অনার্সের ক্ষেত্রে 142 হবে সমস্ত ক্রেডিট মিলিয়ে, এবং ধরা যাক এই পার্টিকুলার স্টুডেন্টের ক্ষেত্রে 887.8 দাঁড়াচ্ছে। তাহলে 887 ভাজিতক 142, সো করে 6.25। এটা বি প্লাস ক্যাটেগরির মধ্যে পড়ছে। কোন ক্যাটেগরির মধ্যে কি পড়বে তার একটা তালিকা ইউনিভার্সিটি করে দিয়েছে, দেখতে পাচ্ছ। যদি বিলো 4 কেউ পায় তাহলে ডিসকোয়ালিফাইড বা ফেল, 4 to 5 পেলে পি পাস, 4 মানে বেসিক্যালি 35% মাথায় রাখতে হবে, এবং 5 to 6 পেলে তবে তার অনার্স থাকবে বি বা অ্যাভারেজ। এই মার্কসটা না পেলে তোমার অনার্স থাকবে না। অর্থাৎ সিবিসিএস এ আমি পরবর্তীকালে আবার পরিষ্কারভাবে বলবো, মানে অ্যাটলিস্ট 40% বেসিক্যালি যদি তোমার টোটালে না থাকে তাহলে তুমি কিন্তু মানে পাস করতে পারবে না, ঠিক আছে। ফলে 6 to 7 পেলে মানে এই অ্যাভারেজটা না পেলে তুমি পাস করতে পারবে না। 6 to 7 পেলে বি প্লাস, গুড, then 7 to 8 A very good, and then 8 to 9 A excellent, and 9 and above is called O or outstanding. So এর যেরকম এই পুরো ক্যালকুলেশন করে সমস্ত ক্রেডিট তাকে সেই পার্টিকুলার এসজিপিএ দিয়ে গুণ করে দাঁড়িয়ে যাতে 6.25 তার টোটাল আসছে। এরকম ভাবে রেজাল্ট ক্যালকুলেটেড হয়। আমরা যদি একবার যে কোনো একটা রেজাল্টের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো রেজাল্ট কেমন ভাবে, তোমাদের মার্কশিট কেমন দেখতে হবে। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো এইরকম তোমাদের মার্কশিট অনেকটা দেখতে হবে। দেখতে পাচ্ছ, এটা ধরা যাক আমি ফর এক্সাম্পল বলছি সেমেস্টার 1 এর মার্কশিট। সিসি 1 এ ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের 6 পেয়েছে, ক্রেডিট ভ্যালু 6 into 6 36। ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচারে 7 পেয়েছে, 7 into 6 6 7 42 42। এরকম ভাবে 36 এবং 42 যোগ করে 6 এবং 6 যোগ করে মানে 12টা ক্রেডিট। সো 12 ভাজিতক 36 প্লাস 42 করে যা হবে সেই পার্টিকুলার সিসিতে তার ক্যালকুলেশন, সেটা মানে এখানে দাঁড়াচ্ছে 78 ভাজিতক 12 করে সে সিসিতে পাচ্ছে 6.50 এসজিপিএ, এবং অল কোর্সেস অফ দ্য সেমেস্টার 6 দাঁড়াচ্ছে। সমস্ত যোগ করে এই সমস্ত ক্রেডিট যোগ করে এবং সমস্ত গ্রেড পয়েন্ট যোগ করে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 132 ভাজিতক 22 দাঁড়াচ্ছে 6। একই রকম ভাবে ক্যালকুলেশন এই সেমেস্টার 2 তে হচ্ছে। তাহলে বুঝতে পারছো এইরকম ভাবে তোমাদের ইউনিভার্সিটিতে রেজাল্ট থাকে এবং মার্কসের ক্যালকুলেশন হয়। ফলে মাথায় রাখতে হবে এই সিস্টেমে কিন্তু তুমি মার্কস একেবারেই দেখতে পাচ্ছ না, এটা মাথায় রেখো। আমার আরেকজন স্টুডেন্ট ফিজিক্স ডিপার্টমেন্টের ইন্দ্রনীলের স্টুডেন্টের আমি খুবই আমাদের কৃতি ছাত্র, তার রেজাল্ট আমার কাছে আছে, আমি সেটা দেখাবার চেষ্টা করছি। এইরকম ভাবে
মার্কস ক্যালকুলেট, ধরা যাক সে ফিজিক্সে 8 গ্রেড পেয়েছে, 8 6 48, এখানেও CC4 ও 8 পেয়েছে, 8 6 48. Differential equations mathematics का GE2 is this is the semester probably of this is semester 2 and 8 6 48. আবার কমিউনিকেটিভ ইংলিশে বেঙ্গলি ছিল সে 9 পেজ। সো এইরকম ভাবে তার টোটাল গ্রেড পয়েন্ট এবং তার টোটাল ক্রেডিট দিয়ে সে সিসির বেসিসে 8 পেল, আর অন দ্য বেসিস অফ দ্য সেমেস্টার কনসেন্ট 8.10 পেল। লাস্ট সেমেস্টারে তুমি দেখলে বুঝতে পারবে রেজাল্টে এইগুলো পরিষ্কারই লেখা থাকে যে কোনটা কি। এই যে গ্রেড পয়েন্ট নর্মস পরিষ্কার বলা থাকে যে 90 থেকে 100% পেলে 10, 70 থেকে 80% পেলে 8, এরকম একটা ক্লিয়ার থাকে, এবং কে কত গ্রেড পয়েন্ট পেলে কার কি, ও হলে আউটস্ট্যান্ডিং, এ প্লাস হলে এক্সেলেন্ট, এটা একটু দেখালাম, সেটাই কিউ থাকলে কোয়ালিফাইড, এই সমস্ত কোডগুলো লেখা থাকে। ফর এক্সাম্পল ইন্দ্রনীল scored a very good percentage CGPA on the basis of the CC and DSE 8.78 and cumulative grade point average on the basis of all courses 8.66. okay, so এইরকম ভাবে তোমাদের CGPA, CC এবং DSE এবং সমস্ত কোর্স মিলিয়ে দেওয়া থাকে, এবং ফাইনাল মার্কশিটে তোমাদের প্রত্যেকটা কোর্সের নাম, কোর্সের গ্রেড কত পেয়েছো, সেই পার্টিকুলার কোর্সের ক্রেডিট ভ্যালু কত এন্ড গ্রেড পয়েন্ট কত, এবং ক্রেডিট রিটেনড ইয়ার মানে কোন ইয়ারে তুমি সেটা পেয়েছো সেটা পরিষ্কার করে লিখে সমস্ত রেজাল্ট একসঙ্গে সেমেস্টার 6 এর রেজাল্ট তোমাদের করে দেওয়া থাকে। সো ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড যে তোমাদের মার্কস কেমন ভাবে ক্যালকুলেটেড হয়। আশা করছি তোমরা বুঝতে পারছো তোমাদের মার্কস সিস্টেম কিভাবে ক্যালকুলেটেড হয়, সেটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে আমি চলে আসবো অ্যাবাউট দ্য রেগুলেশন, যে সমস্ত রেগুলেশন গুলো একটু আগে আমি বলছিলাম। I have already informed you about that you will get only 7 years in 7 consecutive years including the original year of the enrollment, যে বছর এনরোল করলে, এবং একটা পার্টিকুলার সেমেস্টারের জন্য তিনবার তোমাকে চান্স দেওয়া হবে পরপর। ফর্ম ফিল আপ করতে ভুলবে না, বারবার বলছি। এবং to appear at the final end semester examination, that is semester 6, a candidate have to clear all the previous semesters 1 to 5 that clear থাকতে হবে, and to qualify for the position in the merit list a candidate shall have to pass all the semesters in his or her due first original chance। merit list কে ইউনিভার্সিটি বের করে যে সেই ইয়ারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কি কি হয়েছে, সেখানে যদি নাম রাখতে হয় তাহলে তোমাদের প্রত্যেকটা সেমেস্টারের প্রথম চান্সেই তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। If a candidate secures a minimum qualifying grade 4 in all the courses, he or she will be declared to have qualified in the said semester and result will be shown as Q। সে তাকে মিনিমাম 4 গ্রেড পেতেই হবে, 4 এর তলায় পেলে সে কিন্তু ফেল করবে সেই পার্টিকুলার পেপারে। এবার এখানে আমাকে অনেকেই প্রশ্ন করে, স্যার তাহলে পাস মার্কস কত? পাস মার্কস আলাদা করে ইউনিভার্সিটি কিছু ডিক্লেয়ার করে না, কারণ তোমরা জানো মার্কসের সিস্টেম নেই। এটুকু বলতে পারি যে কোনো একটা পার্টিকুলার পেপারে 75 এর মধ্যে 26.25 হচ্ছে 35%, বেসিক্যালি 27 হচ্ছে মোটামুটি তোমাদের পাস মার্কস একটা পেপারে। 27 জিজ্ঞেস করতে পারো স্যার এন সেমেস্টার এক্সামিনেশনে কত কোয়ালিফাইং মার্কস, মানে 60 এর মধ্যে কত? রিয়েলি আমি এটা কোনো উল্লেখ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেনি, আমি রিয়েলি জানি না। বলতে পারো ধরো যাক ফর এক্সাম্পল তুমি এন সেমেস্টার এক্সামিনেশনে 60 এর মধ্যে, আমি খুবই কম করে বলছি 15 পেলে, কিন্তু এখানে 15 এর মধ্যে 10 পেয়ে গেলে তাহলে, বা 15 এর মধ্যে এখানে সরি তুমি 15তে 15 পেলে, তাহলে 15 প্লাস 15 30, তাহলে তুমি পাস করে গেলে। 27 যেহেতু টোটাল পাস মার্কস, মানে বেসিক্যালি 4 গ্রেড। But however, if a candidate fails to secure a minimum qualifying grade 4 in any course, his or her result of that particular semester in examination will be declared as SNC, that is semester not cleared, and the credit will be retained course wise within the prescribed chances of each semester। তোমাদের যে ক্রেডিটটা সেই পার্টিকুলার সেমেস্টারের রিটেন হবে সেই পার্টিকুলার ইয়ারের জন্য তুমি এসএনসি বা সেমেস্টার নট ক্লিয়ার বলে ডিক্লেয়ার হলে, অর্থাৎ 4 তোমাকে পেতেই হবে। ইম্পর্টেন্ট রুল, সিবিসিএস এর রুল নাম্বার 10, a candidate will be considered to have passed BA, BSc, BCom honors program
if he or she secures a minimum letter grade of B in the CGPA, অর্থাৎ তোমাকে মিনিমাম লেটার গ্রেড বি পেতেই হবে। দিস ইজ বি অ্যাভারেজ 5 to 6, সিজিপিএ 5 to 6 না পেলে অর্থাৎ 45% ইন দ্যাট কেস, কারণ 5 into 10 minus 5 করলে সিজিপিএ তে থেকে যদি পার্সেন্টেজে কনভার্ট করো তাহলে মিনিমাম 45% না পেলে তুমি কোনোভাবেই কিন্তু অনার্স পেতে পারবে না। And a candidate will be considered to have passed BA or BSc or become general program jodi he or she secures a letter grade of P in CGPA te excuse me sorry for the interruption, CGPA যদি P পায় অর্থাৎ 4 above 4 but below 5, that is from 35% to near about 44% যদি কেউ পায় তাহলে সে কিন্তু পাস বলে ডিক্লেয়ার হবে এবং সে কিন্তু ন্যাচারালি জেনারেল কোর্সে পাস করবে বিএ বা বিএসসি, সে কিন্তু অনার্স নিয়ে কোর্স পাস করতে পারবে না। এবং তার তলায় কেউ যদি পায় তাহলে তাকে পিএনসি বা প্রোগ্রাম নট ক্লিয়ার বলে ডিক্লেয়ার করা হবে। সো হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ। আরো একটা ইম্পর্টেন্ট ডিক্লারেশন, এখানে একটু বলে দিই, সেটা হচ্ছে subject to the fulfillment of the terms and conditions stipulated in these regulations, a candidate who after prosecuting a regular program of studies and filling up the examination form fails to appear at the examination or appears but fails to secure the minimum qualifying grade in one or more courses of the relevant semester be allowed to continue his or her study for the immediate next semester এর কথা বলছিলাম, and to appear at the semester in examination যদি কেউ ফর্ম ফিল আপ করে কিন্তু এক্সামিনেশনে নাও বসতে পারে, তা সত্ত্বেও কিন্তু সে পরবর্তীকালের এক্সামিনেশন আবার দিতে পারবে, মানে নেক্সট সেমেস্টার দিতে পারবে, এভাবে তাকে অ্যালাউ করা হবে। ফর্ম ফিল আপ is basically very important in order to continue your study. Okay, then another very important point, the first chance of an examinee in respect of semester 2 to semester 6 will be calculated on the basis of his or her enrollment in semester 1. semester 1 এ কবে প্রথমবার এনরোল করেছো তার ভিত্তিতে ওটাই তোমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স বলে গণ্য করা হবে, তার ভিত্তিতে ওই 7 বছরের ক্যালকুলেশনটা করা হবে। Intending candidates may drop honors and switch over to general program before proceeding to second semester course of studies. দ্বিতীয় সেমিস্টারের কোর্স অফ স্টাডিজ শুরু হওয়ার আগেই তোমাকে যেতে হবে। যদি মনে করো অনার্স থেকে তুমি জেনারেলে যাবে, যেতে পারবে। কি করে পারবে? on submission of the written application by his or her own handwriting through principal or teacher in charge of the college. প্রিন্সিপালের ফরওয়ার্ডিং লেটার তুমি ইউনিভার্সিটিতে জমা দাও কন্ট্রোল অফ এক্সামিনেশনে যে তুমি অনার্স থেকে পাস কোর্সে যেতে চাও, অনার্স পড়তে চাও না, এবং সেটা তোমাকে করতে হবে বিফোর প্রসিডিং টু দ্য সেকেন্ড সেমিস্টার কোর্স অফ স্টাডিজ। In such case, no credit will be retained and one's chance in semester 1 will be deemed to have lapsed. এই ক্ষেত্রে তোমার কোনো ক্রেডিটই তোমার কাছে থাকবে না, এবং এই যে 7 বছরের যে ক্যালকুলেশনটা তুমি অলরেডি একটু আগে আমরা বলছিলাম, এটা তোমার ক্ষেত্রে সেমিস্টার 1টা অলরেডি ধরে নেওয়া হবে। অলরেডি ধরে নেওয়া হবে যে তুমি সেমিস্টার 1 দিয়ে দিয়েছো, তার ওয়ান চান্স অফ সেমিস্টার 1, এই যে 3 বার মিনিমাম যে চান্স সেটা একবার ল্যাপস করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। আশা করছি কি অনার্স থেকে পাশে যাবে না। সো কিন্তু রেগুলেশনটা সেটা রয়েছে। UGBS regulation number 14, marks awarded in the internal assessment, term papers, project works, field report, survey report and viva voce, if any, and credit earned, if any, shall be retained to a candidate's performance in the subsequent chances. পরের সাবসিকুয়েন্ট চান্সে ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে মার্কস তুমি পেয়েছো, ধরা যাক সেমিস্টার 1 এ তুমি একটা মার্কস পেয়েছো, তুমি সেমিস্টার 1 দিতে পারলে না, সেমিস্টার 3 এর সময় তাহলে তোমাকে সেমিস্টার 1 এর আর যদি তুমি ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিয়ে থাকো তাহলে তার মার্কসটা তোমাকে সেখানেই তোমার রিটেন থাকবে, তোমাকে আর দিতে হবে না। ইম্পর্টেন্ট রেগুলেশন নাম্বার 15, subject to the provisions of the UG regulation 14, a candidate who appears at any semester in examination
in part or full after prosecuting a regular program of studies and seeks for cancellation of his or her semester end examination concerned. যদি তুমি ধরো যে পরীক্ষা দিলে তোমার পরীক্ষা ভালো হলো না, তুমি ক্যান্সেল করতে চাও, you may apply to the controller of examinations in his or her your own handwriting on its being duly forwarded by the principal of the college from where he or she is enrolled within 15 stipulated days from the date of the completion of the examination. তোমার পরীক্ষা ভালো হয়নি, তোমার মনে হলো তুমি ফেল করতে চাও, ফেল করে যেতে পারো, কিন্তু কোনোভাবে সেটা তুমি তোমার রেজাল্টে সেই দাগটা রাখতে চাও না, পরীক্ষা হয়ে যাওয়ার 15 দিনের মধ্যে তোমাকে কমপ্লেন করতে হবে। সেমিস্টার এন্ড এক্সামিনেশন হয়ে যাওয়ার 15 দিনের মধ্যে প্রিন্সিপালের সই ফরওয়ার্ড করে কন্ট্রোলার অফ এক্সামিনেশন বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। আরো একটা ইম্পর্টেন্ট রুল এটা জেনে রাখো, একটা অনার্স স্টুডেন্টের ক্ষেত্রে, অনার্স স্টুডেন্ট 6টা সেমিস্টার যে পড়েছে, who fails to obtain at least a CGPA of the letter grade B, অর্থাৎ যেটা আমি অলরেডি বললাম মানে 5 থেকে 6 সে পায়নি টোটাল letter grade B means, yes we are going into letter grade B means above 5 but below 6 CGPA রাখতে পারেনি, এই রকম স্টুডেন্টের ক্ষেত্রে কি হবে, for that student fails to attempt to grade B on the combined results of semester 1 and 6 taken together, কিন্তু CGPA P পেয়েছে, তো সেক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে he or she shall be awarded bachelor degree in general program. Honors এর ডিগ্রি সে পাবে না, bachelor degree in general program পাবে। However, an honors student not willing to avail the remaining chances within the stipulated period who fails to obtain at least a CGPA of the letter grade B, ধরা যাক এরকম কোন honors student যারা 45% পায়নি টোটালে, আর কমপ্লিট করতে চায় না, আরেকবার চান্স দিয়ে সেটা পেতে চায় না, তাহলেও তাকে ব্যাচেলর ডিগ্রি ইন জেনারেল প্রোগ্রাম CBCS দিয়ে দেওয়া হবে। এবং যদি সে এবং সেদিকে মিনিমাম লেটার গ্রেড P না পায় তাহলে তাকে কিন্তু যদি মিনিমাম লেটার গ্রেড P পায় তাহলে তাকে জেনারেল প্রোগ্রামে গ্রাজুয়েট বলে ডিক্লেয়ার করা হবে, ঠিক আছে। আর যদি কেউ চায় তাহলে সেটা একটা প্রপার ফরম্যাটে অ্যাপ্লাই করে যে আমি আর আমার রিকোয়ারিং যে কটা বাকি আছে সে কটা চান্স না নিয়ে আমি পাস করে যেতে চাই, তাহলে তারও ব্যবস্থা করা যাবে। টিচার ইনচার্জ বা প্রিন্সিপালকে দিয়ে সই করিয়ে কন্ট্রোলার অফ এক্সামিনেশনকে বিশেষ করে পোস্ট পাবলিকেশন অফ রিভিউ রেজাল্টের পরবর্তীকালে যেগুলো বেরোবে তার পরে বলতে হবে যে আমি আর রিভিউ করতে চাই না, আমি আর কোনোভাবে নাম্বারও আর বাড়াতে চাই না, আমি আমার ডিগ্রি জাস্ট পেয়ে যেতে চাই। কয়েকটা রেগুলেশন বলে দিই যদি এটা তোমার পরবর্তীকালে কাজে লাগবে। পোস্ট পাবলিকেশন রিভিউ অফ দ্য আনসার স্ক্রিপ্ট আন্ডার CBCS এর কয়েকটা রেগুলেশন রয়েছে, মানে তুমি পরীক্ষার পরে যেগুলো রিভিউ করতে দেবে। A candidate may apply for the post publication review of his or her answer scripts in a maximum number of 50% of the total theoretical courses excluding ACC and SSC if any. ACC এবং SSC বাদ দিয়ে টোটাল এটাই রিভিউ করা যায় না, পোস্ট পাবলিকেশন রিভিউ ACC and SSC তে হয় না। তার এটা বাদে যে এক্সামিনেশন দিলে তার 50%তে তুমি রিভিউ করতে পারো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যে কোনো একটা পেপার তুমি রিভিউ করতে পারবে অনার্সের 50% আর কি। তাহলে যে তোমার 3টে পেপার তার মধ্যে যে কোনো একটা পেপার তুমি রিভিউ করতে দিতে পারবে, কারণ ন্যাচারালি 50% 3টের 50% ডেটটা হয়, ডেটটা তো পেপার রিভিউ করতে দেওয়া হয় না। সেরকম ভাবে ধরো যে 4টে পেপার সেমিস্টার 6-এ তুমি যে কোনো 2টো পেপার রিভিউ করতে দিতে পারবে, কিন্তু but he or she must have to secure a minimum grade 4 in the remaining theoretical courses. বাকি theoretical কোর্স গুলোতে তার মিনিমাম 4 তাকে পেতেই হবে সেই পার্টিকুলার সেমিস্টারে, না পেলে সে রিভিউ করতে দিতে পারবে না। মাথায় রাখতে হবে there shall be no scope of post publication review of the practical course, internal assessment, term paper, field report, project paper, viva voce, internal assessment এবং practical কোর্সের কোনো পোস্ট পাবলিকেশন রিভিউ হয় না। পোস্ট পাবলিকেশন রিভিউ এন্ড পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি of the same course of a semester, একটা পার্টিকুলার সেমিস্টারে একটা কোর্সেরই পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করা যায় না। পোস্ট পাবলিকেশন রিভিউয়ে মার্কস গুলো ক্যালকুলেট করা হয়, মার্কসটাকে দেখা হয়, এবং স্ক্রুটিনির ক্ষেত্রে ন্যাচারালি তুমি খাতাটার
মানে ইভ্যালুয়েশন আরেকবার তুমি করতে বলছো। Prayer for the post-publication review in prescribed manner in respect of any semester end examination cannot be related to the appearance at the next semester end examination. মানে পরবর্তীকালে সেমিস্টারে একটা পেপারে যেটাতে তুমি মানে পোস্ট পাবলিকেশন রিভিউ করতে দিয়েছো সেটা পরবর্তীকালের সেমিস্টারে সেটা রিটেন হবে না, ন্যাচারালি তুমি যে পেপারটা রিভিউ করতে দিয়েছো সেটাই তোমার রিভিউড হবে। এবার একটু জটিল, এটা একটু দেখতে হবে। If the marks awarded by the post-publication review examiner in a course do not exceed the original award by more than 10% of the full marks in that course, then the review examiner's award shall be accepted as final marks in that course. On the other hand, if the increase in marks exceeds 10% of the full marks in that course, then the marks to the extent of 10% of the full course plus half of the marks in excess of the 10% of the full marks shall be accepted as final marks of the candidate in that course. ধরা যাক তুমি কোনো একটা পার্টিকুলার পেপার রিভিউ করতে দিয়েছো, টোটাল সেই পার্টিকুলার কোর্সে টোটাল গ্র্যান্ড টোটাল হচ্ছে 75, মানে ন্যাচারালি 75 হচ্ছে তোমার গ্র্যান্ড টোটাল। তোমার যে রিভিউ করছেন সেই রিভিউয়ার, পোস্ট পাবলিকেশন রিভিউয়ার 7.5 হাইয়েস্ট লিমিট, তার বেশি দিতে পারবেন না। মানে পারবেন অবশ্যই, দিলে ধরা কেউ তোমাকে 12 দিয়েছে, এবার 7.5 হচ্ছে হাইয়েস্ট লিমিট, এক্সেস 4.5 হচ্ছে, মানে 12 মাইনাস 7.5 হলে এক্সেস উদ্বৃত্ত হচ্ছে 4.5। এই 4.5 এর হাফ মানে 2.25 তুমি পাবে। অর্থাৎ তুমি যদি 12 পাও, টোটাল তোমার ইনক্রিজ যদি 12 হয়, তুমি 12 পাবে না, 10 পাবে। কারণ হাইয়েস্ট লিমিট অফ ইনক্রিজিং মার্কস ইন CBCS পোস্ট পাবলিকেশন রিভিউ এক্সামিনেশন পার পেপার ইজ 7.5। তারপরে বাড়লে হাফ করে করে কেটে নেওয়া হবে। বুঝতে পেরেছো? সো একইভাবে if the marks awarded by the post publication review examiner in a course do not reduce the original award by more than 5% of the full marks in that course, then the review examiner's award shall be accepted as the final marks in that course. 5% এর বেশি যদি কমায় সেক্ষেত্রে যে নিয়মটা হবে সেটা ধরা যাক 8 নম্বর তোমার কমে গেছে, 3.5 এর বেশি কমানো যায় না, কমানোর হাইয়েস্ট লিমিট 3.75। এবার ন্যাচারালি 5% হলে 3.75 এবং এক্সেস দাঁড়াচ্ছে, তার মানে আর যদি কমাতে চায় তাহলে এক্সেস দাঁড়াচ্ছে 4.25, 3.75 প্লাস 4.25 হলে দাঁড়াচ্ছে 8, তার মানে তার হাফ করাবে 2.12, তাহলে 3.75 প্লাস 2.82 মানে 5.87 কমবে। জেনারেলি রিভিউতে কমায় না, কিন্তু কমাবার লিমিট রয়েছে 3.25, তার বেশি কমালে এইভাবে কমবে। এছাড়াও আরো কয়েকটা পোস্ট পাবলিকেশন রিভিউ এক্সামিনেশনের কয়েকটা রেগুলেশন রয়েছে, সেগুলো প্রত্যেকটাই এক্সামিনারদের জন্য অ্যাপ্লিকেবল, স্টুডেন্টদের ক্ষেত্রে খুব একটা অ্যাপ্লিকেবল নয়। তো সেগুলোর নিটিগ্রিটিতে আমি যাচ্ছি না। তো আমি যে রেগুলেশনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেই রেগুলেশনগুলো তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে মার্কস ক্যালকুলেশনের জায়গাটা, অ্যাটেন্ডেন্সের জন্য কত পার্সেন্টেজ, ইন্টারনাল কম্পোনেন্ট তোমাদেরকে অবশ্যই দিতে হবে। টোটাল তুমি 7 বছর পেতে পারো, তার মধ্যে পরপর 3টে সুযোগ পাবে একটা পার্টিকুলার সেমেস্টারের জন্য। টোটাল 7 বছর মানে 7 × 2 মানে 14 বার তুমি 14টা বেসিক্যালি সেমেস্টার তুমি দেওয়ার সুযোগ পাচ্ছ। তুমি সেমেস্টার 1 থেকে সেমেস্টার 2 তে যাওয়ার মধ্যে 2 শুরু হওয়ার আগে জেনারেল প্রোগ্রামে মুভ করতে পারো, এটা আমি বলেছি। এবং মাথায় রাখতে হবে বিএসসি অনার্স এবং জেনারেল ছাত্রছাত্রীদের কোনো একটা কোর্সের থিওরি এবং প্র্যাকটিক্যাল একটা সেমেস্টারে একই সঙ্গে তাকে ক্লিয়ার করতে হবে। প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ইংরেজির ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, কারণ তাদের ইংরেজিতে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন নেই। এবং প্রত্যেকটা সেমেস্টারের অনার্স অথবা জেনারেলে প্রতিটা কোর্সে পৃথকভাবে ন্যূনতম 35% নাম্বার পেলে তবেই সেই পার্টিকুলার সেমেস্টারে উক্ত ছাত্র বা ছাত্রী কোয়ালিফাই করবে এবং তার এন্ড সেমেস্টার রেজাল্টে কিউ লেখা থাকবে। এবং কোনো একটি বা একাধিক কোর্সে ওই ন্যূনতম নাম্বার না থাকলে সেমেস্টার এন্ড রেজাল্টে এসএনসি বা সেমেস্টার নট ক্লিয়ার লেখা থাকবে। আবার 6টা সেমেস্টারে সম্মিলিত রেজাল্ট গড়ে ন্যূনতম 40% পেলে একজন ছাত্রছাত্রী অনার্স সহ উত্তীর্ণ হবে। সম্মিলিত রেজাল্টে গড়ে ন্যূনতম 45% হবে, 45% এর কম এবং কিন্তু 35% এর বেশি হলে তাকে প্রোগ্রামে উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে। কিন্তু
মানে সে অনার্স পাবে না, আমি অলরেডি আগে বলে দিয়েছি। সো দিজ আর সাম অফ দ্য রুলস এন্ড দ্য রেগুলেশনস অফ দ্য সিবিসিএস। শেষে পরিষ্কার বলা আছে, if any dispute arises as to the interpretation, intention or application of any of the provisions of these regulations or any matter not covered by these regulations, the decision of the executive council of that on that particular event shall be the final and binding. Executive council of Bardhaman University তাদের সিদ্ধান্তই শেষ বলে ঘোষণা করা হবে কোন একটা বিষয় যদি ডিসপিউট হয়। সো বুঝতেই পারছো, এইভাবে রেজাল্টের ক্যালকুলেশন, এইভাবে তোমাদের সামনের 3টে বছর কাটাতে হবে এবং এভাবে তোমাদেরকে পরীক্ষার পরে পোস্ট পাবলিকেশন রিভিউ অফ দ্য আনসার স্ক্রিপ্ট করাতে হবে। তো আশা করছি আমি তোমাদেরকে বিইউ এর রেগুলেশন সম্পর্কে সচেতন করতে পেরেছি। এর পরের ক্লাসগুলোতে আমি চেষ্টা করব এবার আস্তে আস্তে ইংলিশ অনার্সের সিলেবাসের মধ্যে ঢুকতে এবং তোমাদেরকে একটু বেসিক লিটারেচারের ট্রেনিং এর ব্যাপারে, লিটারেচার পড়তে গেলে কয়েকটা জিনিস যেগুলো করতে হয়, প্র্যাকটিস করতে হয়, সেগুলো নিয়ে আমি একটু আমার বক্তব্য বলার চেষ্টা করব। সো এই পার্টিকুলার লেকচারটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ইংলিশ অনার্স নয়, সিবিসিএস এর আমাদের কলেজে যে কোনো স্টুডেন্ট যারা পড়ছে তাদের যদি কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে। সো আমি একটা আউটলাইন অফ দ্য চয়েস বেসড সিস্টেম, ইভ্যালুয়েশন, এক্সামিনেশন, তার স্ট্রাকচার, কোয়েশ্চেন প্যাটার্ন, ক্যালকুলেশন অফ মার্কস, এই পুরোটা নিয়ে একটু বলার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাই।